ধরো আমি বললাম এই পেনটির দৈর্ঘ্য 2, তোমরা কি কিছু বুঝতে পারছো এই 2টি কি? 2 কি মিটার নাকি সেন্টিমিটার নাকি কিলোমিটার? বোঝা যাচ্ছে না। বিজ্ঞানীরা বললেন কোনো জিনিস পরিমাপের জন্য কেবল সংখ্যার প্রয়োজন নয়, প্রয়োজন পড়ে সংখ্যার সাথে একটি এককের। এখান থেকে উদ্ভব হলো বিজ্ঞানের একটি নতুন অধ্যায়, যা নাম হলো কিনা পরিমাপ। এই অধ্যায়ে আমাদেরকে শেখাবে কিভাবে সব কিছু জিনিসকে সঠিকভাবে পরিমাপ করা যায়। টপিকে প্রথমেই রয়েছে আমাদের ভৌত রাশি। এই যে ভৌত রাশি রয়েছে, এই ভৌত রাশিকে আমরা দেখবো যে না দুটি ভাগে ভাগ করা যাচ্ছে। একজনের নাম হচ্ছে স্কেলার, একজনের নাম হচ্ছে ভেক্টর। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। আমি এনামুল। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর অধ্যায় 1 পরিমাপের বিষয় আলোচনা করব। চলো শুরু করা যাক। ফার্স্ট আমাদের কি রয়েছে না টপিকে কি আছে আমাদের, এক মিনিট, কি রয়েছে আমাদের টপিকে প্রথমেই রয়েছে আমাদের ভৌত রাশি। ভৌত রাশি আমরা এখানে ভৌত রাশি আমরা কি দেখব না, দেখবো যে আমরা প্রকৃতিতে তো নানান জিনিস রয়েছে, সবকিছু জিনিসকে আমরা কিছু কিছু জিনিসকে আমরা কি পরিমাপ করতে পারি, অর্থাৎ মাপতে পারি। তাহলে যে সকল জিনিসকে আমরা মাপতে পারবো সেই জিনিসগুলোকে আমরা কি বলবো এখানে না ভৌত রাশি বলবো। ডিটেলস আমরা এর বিস্তরে জানবো আমরা। নেক্সট কি আছে আমাদের টপিকে, নেক্সট বলছে আমাদের কি না স্কেলার ও ভেক্টর রাশি। এই যে ভৌত রাশি রয়েছে, এই ভৌত রাশিকে আমরা দেখবো যে না দুটি ভাগে ভাগ করা যাচ্ছে। একজনের নাম হচ্ছে স্কেলার, একজনের নাম হচ্ছে ভেক্টর। স্কেলারে আমরা যখন দেখবো তখন দেখবো যে কেবলমাত্র তার মান আছে কিন্তু অভিমুখ নাই, সেখানে আমরা তখন সেটাকে কি বলবো না স্কেলার। আর ভেক্টরে তোমরা নিশ্চয়ই তোমার অপোজিট থেকে বলতেই পারবে যে স্যার মানও আছে অভিমুখও থাকবে, তাহলে সেটা কি হবে না ভেক্টর। দেন আমরা কি পড়বো না একক কি। এই একটু আগেই আমি যে বললাম যে একক কি শুধুমাত্র সংখ্যা নয়, তার সঙ্গে এককের প্রয়োজন পড়বে। তাহলে কোনো ভৌত রাশিকে ঠিক সঠিকভাবে পরিমাপ করার জন্য যে বিষয়টার প্রয়োজন হয় সেটা কি না, সেটাই হলো একক। আমরা এখানে দেখব বিভিন্ন রকম একক, আর এখানে কি দেখবো না এই এককের কেন দরকার পড়ে আমরা দেখব। এককের কি কেন দরকার পড়ে, একক না থাকলে কোনো কিছু জিনিস আমরা সঠিকভাবে পরিমাপ করতে পারতাম না। ডিটেলস ভিডিও আমরা দেখব। তারপর কি বলছে এখানে আমাদের না মৌলিক একক ও লব্ধ একক। এখানে আমরা কি দেখব যে কোনো একক কি হচ্ছে না কারো সাহায্য ছাড়াই গঠিত হয়ে যাচ্ছে, সে হয়ে যাচ্ছে মৌলিক। আবার কেউ একাধিক মৌলিক একক সমষ্টি হয়ে তৈরি হচ্ছে, সে হচ্ছে কি না না লব্ধ একক। তারপর কি দেখবো আমরা না এককের বিভিন্ন যে পদ্ধতিগুলো রয়েছে, যেমন হচ্ছে সিজিএস, এসআই, এমকেএস, এফপিএস। ঠিক আছে, বিভিন্ন যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলো আমরা এখানে জানবো। তাহলে প্রথমে আমরা আমাদের প্রথম টপিকে ফিরে যাই। প্রথম টপিক কি ছিল আমাদের না ভৌত রাশি কি। কি বলছে এখানে আমাদের না প্রথমেই বলছে আমাদেরকে ভৌত রাশি। ভৌত রাশি কি, আমরা প্রকৃতিতে নানান জিনিস দেখে থাকি, সেই নানান জিনিসের মধ্যে কিছু জিনিসকে আমরা পরিমাপ করতে পারি। যেমন আমরা দেখব কি আমরা না আমরা দৈর্ঘ্যকে কি করি, আমরা দৈর্ঘ্যকে আমরা পরিমাপ করতে পারি। কিভাবে, আমরা দৈর্ঘ্যকে মিটার দিয়ে পরিমাপ করতে পারি, আমরা দৈর্ঘ্যকে কি না সেন্টিমিটার দিয়ে পরিমাপ করতে পারি, আমরা কি দৈর্ঘ্যকে কিলোমিটার দিয়ে পরিমাপ করতে পারি আমরা। তারপর কি দেখেছি আমরা না আমরা ভর, যে আমরা ভর দেখি, ভরকে আমরা কি করি পরিমাপ করতে পারি, গ্রাম দিয়ে করতে পারি, কিলোগ্রাম দিয়ে করতে পারি। তাহলে আমরা কি দেখেছি এখানে পরিমাপ করতে পারি। তারপরে কি দেখেছি আমরা না আমরা দেখলাম সময়কেও পরিমাপ করতে পারবো। আমরা সময়কে আমরা কি সেকেন্ড, মিনিট, আওয়ার। আমরা কি দেখতে পাচ্ছি না প্রকৃতিতে বিভিন্ন রকম জিনিস রয়েছে, যার মধ্যে কিছু জিনিসকে আমরা পরিমাপ করতে পারি। আমরা তাপমাত্রাকেও পরিমাপ করতে পারি। কি আমরা ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তাহলে প্রকৃতিতে যে বিভিন্ন রকম জিনিস রয়েছে তার মধ্যে কিছু জিনিসকে আমরা পরিমাপ করতে পারি। ঠিক আছে, পরিমাপ করতে পারি। এই এই যেমন আমরা দৈর্ঘ্যকে পরিমাপ করতে বললাম,
আমরা ভরকে পরিমাপ করতে বললাম, সময়কে পরিমাপ করতে বললাম, তাপমাত্রাকে পরিমাপ করতে বললাম, তাহলে যে যন্ত্রের সাহায্যে বা যে ব্যবস্থার দ্বারা জিনিসকে সঠিকভাবে পরিমাপ করা যায় সেটাকে কি বলবো আমরা? না ভৌত রাশি বলবো। তাহলে কি বলবো? না যে সমস্ত প্রাকৃতিক বিষয়কে আমরা বললাম, যে সমস্ত প্রাকৃতিক বিষয়কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিমাপ করা যায় তাদেরকে বলবো আমরা ভৌত রাশি। আচ্ছা, এই যে আমি পরিমাপ অধ্যায়টা পড়াচ্ছি, এই পরিমাপ অধ্যায়টা পড়ানোর সময় তোদেরকে একটু মনে রাখতে হবে কি না আমরা এখানে এখানে আমরা কি দেখব না আমরা যেমন এই পরিমাপ অধ্যায়টা যখন আমরা পড়ছি আমাদের এপ্রিলে আমাদের ফার্স্ট সেমেস্টিক এক্সাম আসছে যেহেতু, তাহলে আমাদের ফার্স্ট সামেটিভ এক্সাম আসছে যেহেতু, তাহলে এই পরিমাপ অধ্যায়টা সম্পর্কে আমরা কত কি মার্কস আসবে না আসবে এটাও জেনে নিচ্ছি যেহেতু আমরা পড়ছি। আমরা এই অধ্যায় থেকে প্রথমেই পাবো এমসিকিউ, যেটা আমাদের গ্রুপ এ এর মধ্যে যেটা থাকবে। কটা এমসিকিউ থাকবে না আমাদের এখানে 3টে এমসিকিউ থাকবে। কটা থাকবে এখানে আমাদের 3টে এমসিকিউ থাকবে। তারপর এখান থেকে আমরা 3 মার্কস পাবো। তারপরে কি থাকবে আমরা ভেরি শর্ট আনসার, এখান থেকে কটা পাবো আমরা না এখান থেকে আমরা 2টো পাবো। তারপর কি পাবো এখানে শর্ট আনসার, এখানে পাবো আমরা 2টো পাবো যার মার্কস থাকবে 2 করে মানে 4। তারপরে আমরা পাবো লার্জ অ্যান্সার, লার্জ অ্যান্সারে আমরা পাবো কেবল একটা যেটা 3 মার্কসের থাকবে। তাহলে এখানে দেখলাম আমরা 3 মার্কস, এখানে দেখলাম আমরা 2 মার্কস, এখানে দেখলাম 4 আর এখানে দেখলাম 3। অ্যাড করলে কত হচ্ছে তাহলে এখানে 12 মার্কস। তাহলে এই পরিমাপ অধ্যায়টা যখন আমরা পড়বো কি করব না আমরা একটু ভালোভাবে সজাগ হয়ে পড়বো। কেন? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট সামেটিভ এক্সাম যখন আসবে এখান থেকে আমাদের অলরেডি 40 মার্কসের মধ্যে আউট অফ এখানে আমরা 12 মার্কস আমরা এই অধ্যায়টা থেকে পাবো। তাহলে এই অধ্যায়টাকে আমাদের কি করতে হবে না ভালো করে পড়তে হবে। আবার এই মার্কসটা বাদ থেকেও আমাদেরকে এই অধ্যায়টাকে কেন আরো ভালো করে পড়তে হবে? এই ক্লাস 9 এর এই যে নবম শ্রেণীর যে ভৌত বিজ্ঞানের যে বাকি অধ্যায়গুলো রয়েছে, এই অধ্যায়টা যদি আমরা ভালো করে বুঝে থাকি তাহলে পরের অধ্যায়গুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদেরকে বুঝতে অনেক সাহায্য করবে, হেল্প করবে। ঠিক আছে? তাহলে কি দেখছিলাম আমরা না কি ভৌত রাশি। তাহলে ভৌত রাশি দেখলাম কি দেখলাম না যে সমস্ত প্রাকৃতিক বিষয়কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিমাপ করা যায় তাদেরকে আমরা কি বলবো না ভৌত রাশি। কি যেরকম দেখলাম আমরা দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা ইত্যাদি নানান জিনিস রয়েছে। কনসেপ্ট ক্লিয়ার? এবার কি বলছে আমাদের এই যে ভৌত রাশি রয়েছে এই ভৌত রাশির দুই প্রকার হয়েছে। একটা হচ্ছে কি না না স্কেলার রাশি, আর একটা কি বলছে না ভেক্টর রাশি। কি বলছে? একটা স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, আমি বললাম এইখানে আমি এখানে আমি বললাম একজনকে, একটা ব্যক্তিকে বললাম যে বললাম যে এখান থেকে কি একটা ব্যক্তি রয়েছে, এখানে একটা ব্যক্তিকে আমি বললাম এই বিন্দু থেকে আপনি কত না 5 মিটার দূরে পথ অতিক্রম করুন। তাহলে সে কি করবে? 5 মিটার যাবে। আমি কি তাকে বলেছি যে 5 মিটার সামনে যাও, পেছনে যাও, কিংবা বলেছি আমি তাকে কি যে পূর্ব দিকে যাও, পশ্চিম দিকে যাও, উত্তর দিকে যাও, দক্ষিণ দিকে, কোনো কিছু মেনশন করি না আমি তাকে। তাই জাস্ট কি বললাম না যে 5 মিটার পথটা অতিক্রম করলো। তাহলে সে তার নিজের পছন্দ মতো যেদিকে হোক 5 মিটার যেতে পারে। এদিকেও যেতে পারছে, এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ যেদিকেও যেতে পারে। তাহলে এখানে কি রয়েছে? শুধুমাত্র মানটা রয়েছে। কি রয়েছে? শুধুমাত্র না মান রয়েছে, কিন্তু এর অভিমুখ অর্থাৎ দিকটা নির্দেশ করা নাই। কেন আমরা বললাম? এই আমরা যখন দেখব স্কেলার রাশি, তাহলে স্কেলার রাশি কি দেখবো? যে রাশির কেবলমাত্র কি আছে না মান আছে আর যার অভিমুখ নাই তাকে কি বলবো আমরা? স্কেলার রাশি বলবো। বুঝতে পেরেছিস? কি বলছে তাহলে? স্কেলার রাশি
যে সমস্ত ভৌত রাশি শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই তাদেরকে আমরা কি বলবো না স্কেলার রাশি। যেমন তোদেরকে একটু আগে যে বললাম আমি যে দৈর্ঘ্য যেমন বললাম আমি 5 মিটার, আয়তন যখন আমি বললাম 1 লিটার, আমি কি বলছি যে 5 মিনিট 5 মিটার ইস্টে যাও কিংবা 1 লিটার, আমি যখন বলবো 1 লিটার ইস্ট এরকম করে বলতে পারবো না। এইগুলো শুধুমাত্র কি না মান, এর অভিমুখ নেই। তাহলে কি দেখলাম আমরা, যে সমস্ত ভৌত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই তাদেরকে কি বলবো আমরা না স্কেলার রাশি বলবো। তাদেরকে কি কি বলবো স্কেলার রাশি। একদম কনসেপ্ট ক্লিয়ার। কি বলছে না এখানে আমরা দেখলাম দৈর্ঘ্য, ভর, উষ্ণতা, ঘনত্ব, আয়তন এগুলো কি সব না স্কেলার রাশি, এদের শুধুমাত্র মান আছে, এদের অভিমুখ নেই। নেক্সট কি বলছে না ভেক্টর রাশি। কি বলছে আমাদেরকে না ভেক্টর রাশি। যেহেতু এখানে আমরা যে স্কেলার দেখেছিলাম মান ছিল কিন্তু অভিমুখ ছিল না, তাহলে সেহেতু এটা কি হবে, তাহলে তার অপোজিটটা হবে। তোরা নিশ্চয়ই এটা বুঝতেও পেরে গেছিস কি হবে না যে রাশি যে সমস্ত রাশির কি থাকবে না মান আর অভিমুখ দুটোই থাকতে হবে তাদেরকে কি কি বলবো না ভেক্টর রাশি বলবো। আমি একজনকে বললাম, একটা ব্যক্তিকে বললাম কি না স্মরণ করতে বললাম। কি স্মরণ করতে বললাম যে আমি কি বললাম যে না 15 মিটার কি যাও না পূর্ব দিকে যাও। কি বললাম আমি না 15 মিটার পূর্ব দিকে যাও। তাহলে কি, তাহলে আমি তাকে নির্দিষ্ট বলে দিয়েছি, মানও দিয়েছি আর তাকে অভিমুখে দিয়েছি। তাহলে কি দেখলাম সেই ব্যক্তিটা যখন স্মরণ ঘটবে কিভাবে স্মরণ ঘটবে না সে 15 মিটার কোন দিকে যাবে তাকে পূর্ব দিকেই যেতে হবে। পারফেক্ট। তাহলে যে সমস্ত ভৌত রাশির কি থাকবে না মানও থাকবে আবার কি থাকবে না অভিমুখও থাকবে। কি থাকবে মান অভিমুখ। তাহলে যাদের কি থাকলো না মান আর অভিমুখ দুই থাকলো তাদেরকে কি বলবো আমরা না ভেক্টর রাশি। তাহলে কি বললো না ভেক্টর রাশি কি বলছে যে সমস্ত রাশির মান ও অভিমুখ দুই আছে এবং যাদের যোগ ভেক্টর যোগ যোগের নিয়ম অনুযায়ী হয় তাদেরকে কি বলবো আমরা না ভেক্টর রাশি বলবো। ঠিক আছে। যেমন এখান থেকে আমরা স্মরণ এক্ষুনি আমরা যে বললাম যে স্মরণ ঘটলো বেগ, আমরা যখন বলি কোনো কিছু জিনিস যাচ্ছে ধরলে 55 কিলোমিটার পার আওয়ার ইস্ট যাচ্ছে তখন তাকে মানটাও বলে দিলাম তার আবার দিকটাকেও বলে দিলাম। ঠিক আছে। ত্বরণ আমরা বললাম কোনো একটি গাড়ি যাচ্ছে, কোনো একটি গাড়ি যাচ্ছে, গাড়ি যাওয়ার সময় সে তার বেগটা কি করছে না প্রতিনিয়ত কি করছে না 5 মাস করে বাড়িয়ে যাচ্ছে। তাহলে বেগ বৃদ্ধির হার হচ্ছে ত্বরণ ঘটছে কোন দিকে ঘটছে না সামনের দিকে ঘটছে। কি ঘটছে না সামনের দিকে ঘটছে। তাহলে কি দেখলাম ত্বরণটা কিরকম দেখলাম না কোনো একটা গাড়ি যাচ্ছে, গাড়িটা কি হচ্ছে কনস্ট্যান্ট যেতে যেতে কি দেখলাম যে কিছুটা যেতে যেতে কি করছে না তার 5 করে কি হচ্ছে স্পিডটা বাড়ছে। তাহলে কি হচ্ছে তার ত্বরণটা বৃদ্ধি পাচ্ছে কোন দিকে না সামনের দিকে। তাহলে কি দেখতে পেলাম এখানে আমরা না মানও দেখতে পেলাম আবার কি দেখতে পেলাম না অভিমুখও দেখতে পেলাম। তাহলে কি হলো এটা না ভেক্টর রাশি। তাহলে কি দেখেছি আমরা এখানের মধ্যে প্রথমেই দেখেছি আমরা ভৌত রাশি কি কনসেপ্ট ক্লিয়ার। তারপর কি দেখেছি আমরা ভৌত রাশি দুটি পার্ট, স্কেলার একটা ভৌত রাশি, আবার দেখেছি স্কেলার রাশিও দেখেছি ভৌত রাশিও দেখেছি। তাহলে এই পুরো এই পড়াটার পর তোদেরকে আমি যদি জিজ্ঞাসা করি স্কেলার রাশি আর ভৌত রাশি ভেক্টর রাশির মধ্যে ডিফারেন্স মানে পার্থক্য কি, তাহলে তোরা নিশ্চয়ই বলতে পারবি। তাহলে একটু নিজে নিজে বল দেখে শুনি কি বলছে না। নেক্সট কি জিজ্ঞেস করছে আমাদেরকে, বলছে এই স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে কি না পার্থক্য। কি বলবো এক একাই বলতে পারবি। প্রথমেই তোরা স্কেলার রাশি দেখেছি কি না যে সমস্ত রাশির কি থাকবে না মান কেবল থাকবে কিন্তু অভিমুখ থাকবে না তাদেরকে কি বলবো স্কেলার রাশি। কি বলবো না স্কেলার রাশি কি বলছে কি বলছে না স্কেলার রাশির মান আছে কিন্তু অভিমুখ নাই। অপোজিট দিকে কি হবে ভেক্টর রাশি কি হবে আগে থেকে পড়ে ফেলেছি আমরা
যে সমস্ত রাশির কি থাকবে মান আর অভিমুখ দুটোই থাকবে তাদের কি বলবো আমরা, না ভেক্টর রাশি বলবো। এখানে আমরা কি দিয়ে দেবো, উদাহরণও দিয়ে দেবো। স্কেলার রাশির কি উদাহরণ দেবো আমরা, ভর দেবো, আমরা সময় দেবো, আমরা তাপমাত্রা দেবো। কি দেবো, ভেক্টর রাশি আমরা কি উদাহরণ দেবো, ত্বরণ সরণ দেবো, আমরা কি দেবো বেগ দেবো, আমরা কি দেবো ত্বরণ দেবো। কি বলছে সেকেন্ড পার্টে, কি বলছে না, কি বলছে স্কেলার রাশি যোগ বিয়োগ সাধারণত বীজগণিত। এই যে স্কেলার রাশি রয়েছে ওইখানটায় বলা ছিল না, স্কেলার রাশির কি হচ্ছে না যোগ বিয়োগটা সাধারণত বীজগণিত নিয়ম অনুসারই হয়, কিন্তু ভেক্টর রাশির কি হবে না সামান্তরিক বা ত্রিভুজ। কি বলছে ভেক্টর রাশির যোগ বিয়োগ ত্রিভুজ বা সামান্তরিকের সূত্র অনুযায়ী হবে। ঠিক আছে, কি বলছে তারপর না দুটি স্কেলার রাশির গুণফল দুটি, এটা আমরা মনে রাখবো সবসময়, কিন্তু এটা কোর্সে দেখবো না আমরা, যেহেতু আমাদের এখানে নাই, আবার অনেকটা টাইম লেগে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কি দেখবো না দুটি স্কেলার রাশি যখনই আমরা গুণ করবো কি থাকবে সবসময় সর্বত্রই কি থাকবে সেটা স্কেলার রাশি থাকবে, কিন্তু ভেক্টর রাশি যখন আমরা গুণ করবো কি থাকবো সেটা স্কেলারও হতে পারে আবার ভেক্টরও হতে পারে। তাহলে আমরা পার্থক্য দেখে ফেললাম, কি দেখলাম না যে সমস্ত রাশির মান আছে কেবলমাত্র অভিমুখ নাই তাদেরকে কি বলবো স্কেলার রাশি। উদাহরণ দিয়ে দেবো, ভৌত রাশি কি বলবো যে সমস্ত রাশির মান আর অভিমুখ দুই রয়েছে তাদের কি বলবো না ভেক্টর রাশি বলবো। স্কেলার রাশির মধ্যে কি বলবো আমরা না স্কেলার রাশির মধ্যে কি বলবো যোগ বিয়োগ বীজগণিতিক নিয়ম অনুসারে হবে, আর ভেক্টর রাশির ভেক্টর আমাদের ভেক্টর রাশির মধ্যে কি বলবো না যেখানে দেখবো আমরা ত্রিভুজ আর সামান্তরিকের নিয়ম অনুযায়ী হবে। আর কি দেখবো সর্বত্র এই স্কেলার রাশির গুণফল কি হবে স্কেলারই হবে, আর ভেক্টর রাশির গুণফল কি হবে স্কেলার হতে পারে কিংবা ভেক্টরও হতে পারে। নেক্সট কি বলছে আচ্ছা এরা যেহেতু আমরা ভৌত রাশিটা জেনে গেলাম, তারপরে ভৌত রাশির মধ্যে আমরা স্কেলার রাশি ভেক্টর রাশিটাও জেনে গেলাম, তারপর এখানে বলছে যে এই তো এই যে বেগ ত্বরণ ভর আর এই দ্রুতি এই চারটে জিনিস আমাদেরকে দিয়েছে, কি করতে বলছে না এইগুলো কোনগুলোর মধ্যে না স্কেলার রাশি কোনটা আর কোনগুলো ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি আর স্কেলার রাশি আমরা যখন নির্ণয় করব নির্ণয় করার আগে আমরা এই জিনিসগুলোকে দেখে নিই কি কি বলছে। তো প্রথমে বেগ, বেগ আমরা কি দেখলাম আমি বললাম বেগে কি বললাম কি না 45 কিলোমিটার পার আওয়ারে কেউ না পশ্চিম দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বেগে কি দেখাচ্ছে আমরা আমি বললাম কি 45 কিলোমিটারে কেউ একজন কি না পশ্চিম দিকে যাচ্ছে। তাহলে কি হচ্ছে তাহলে এখানে আমরা কি দেখলাম এটার মধ্যে না এটা এর মান আর এটা এর কি অভিমুখ। নেক্সট কি আছে না ত্বরণ, ত্বরণ ত্বরণের মধ্যে কি আমি বললাম একটু আগে না একটা গাড়ি যাচ্ছিল তার বেগটা ক্রমশ কত করে না বৃদ্ধি পাচ্ছিল কোন দিকে না সামনের দিকে। তাহলে কি হলো এটা পেলাম কি মান, এটা কি পেলাম কি না অভিমুখ, লিখলাম না। তাহলে কি বলছে এবার কি দেখছি আমরা ভর কি আছে ভর। আচ্ছা আমরা ভর যখন দেখলাম কি না গ্রাম, আমরা দেখলাম কিলোগ্রাম, এইগুলো কি কি আমরা কোনো অভিমুখ বলেছিলাম যে আমরা বলবো যে কি মানে 500 গ্রাম পূর্ব দিক কিংবা আহ, আহ, কিংবা 750 গ্রাম দক্ষিণ দিক, এরকম কোনোদিন আমরা বলে থাকি না, একদম বলে থাকি না। আমরা শুধুমাত্র কি বলে থাকি এখানের মধ্যে এই মানটা বলে থাকি, কি বলে থাকি মান। তাহলে এর কি রয়েছে শুধুমাত্র মান রয়েছে কিন্তু অভিমুখ নেই। আর লাস্ট কি আছে দুটি, কি রয়েছে দ্রুতি, দ্রুতি দ্রুতিটা কি রয়েছে মানে আমরা যেটাকে স্পিড বলি। তাহলে কি দেখলাম আমি বললাম কেউ
40 কিলোমিটার পার আওয়ার এ একটা আমি বললাম কি একটা বাইক যাচ্ছে কি না 45 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে, তাহলে আমি কি এর মধ্যে কোনো দিক নির্দেশ করেছি? দিক নির্দেশ করিনি, আমি খালি বলেছি আমরা কি এর মানটা বলেছি। কি বলেছি আমি? না, মানটা বলেছি। তাহলে আমরা এই চারটে জিনিসকে আমরা বিভক্ত করে নিয়েছি। কি দেখেছি আমরা প্রথমে? না বেগ দেখেছি, বেগ মানও দেখেছি তার। এক মিনিট, কি দেখলাম? বেগের আমরা দেখলাম মানও রয়েছে, কি রয়েছে? অভিমুখও রয়েছে। তাহলে আমরা আগেই পড়ে নিয়েছি মান আর অভিমুখ দুটো থাকলে কি হবে? ভেক্টর। একটু মুছে নি, দাঁড়া। স্কেলার। তাহলে কি হবে? এখানে দেখলাম আমরা মানও রয়েছে, অভিমুখও রয়েছে, তাহলে কি হবে? সে না ভেক্টর। তাহলে কি হয়ে গেল? বেগ। বেগ কি হয়ে গেল তাহলে? না ভেক্টর। নেক্সট কি রয়েছে আমাদের? না ত্বরণ। ত্বরণে কি দেখেছি আমরা এখানে? ত্বরণের কি রয়েছে? মান রয়েছে। ত্বরণে কি রয়েছে? না অভিমুখ রয়েছে। তাহলে কি হলো? ত্বরণ ভেক্টর। কি দেখলাম আমরা? না ভর। ভরের কি দেখেছি? কেবলমাত্র মান রয়েছে, তাহলে কি হয়ে যাবে এখানে? ভর। মানে কি হলো? ভর স্কেলার রাশি হয়ে গেল। নেক্সট কি দেখলাম? দ্রুতি। দ্রুতি মানে স্পিড। কি দেখলাম? শুধুমাত্র কি আছে? না মান রয়েছে, তাহলে এর অভিমুখ নেই, তাহলে এ কোথায় বসবে? অবশ্যই স্কেলার রাশির মধ্যে বসবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কিভাবে বিভাজন করতে হবে। তাহলে আমরা স্কেলার রাশি ভেক্টর রাশিটা যদি ভালোভাবে জেনে থাকি, তাহলে অবশ্যই আমরা এগুলোকে কি করতে পারবো? না চিহ্নিত করতে পারবো। নেক্সট কি বলছে আমাদের? বলছে একক কি? কি বলছে? একক কি? প্রথম থেকেই ভৌত রাশি যখন বলা হলো যে প্রকৃতিতে অনেক রকম জিনিস, সব রকম যত জিনিস রয়েছে তার মধ্যে কিছু জিনিসকে আমরা পরিমাপ করতে পারি। এই পরিমাপ করার জন্য যে এই নির্দিষ্ট পরিমাপ গ্রাহক করা হয়। কি বলছে? না কোনো ভৌত রাশির মান প্রকাশ করার জন্য যে নির্দিষ্ট পরিমাণ গ্রহণ করা যায় তাকে কি বলবো? একক। তাহলে শুধুমাত্র মানটা থাকলেই থাকবে না, তার এককটাও থাকতে হবে। কি রয়েছে? কি রয়েছে? না দৈর্ঘ্যের একক কি রয়েছে? মিটার। ভরের একক কি? কিলোগ্রাম। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে একক কি যখন আমাদেরকে বললো, আমরা কি বললাম? না কোনো ভৌত রাশির মান প্রকাশ করার জন্য যে নির্দিষ্ট পরিমাপক গ্রহণ করা হয় সেটাকে কি বলবো? না একক। তাহলে একক আমরা কিরকম দেখলাম? ধরুন দৈর্ঘ্যের একক আমরা মিটার, ভরের একক গ্রাম, সময়ের একক সেকেন্ড, আরো তো অনেক রয়েছে। তাহলে একক জিনিসটা কি আমরা বুঝতে পারলাম। এইবারে কি বলছে আমাদেরকে? না এই এককের প্রয়োজনীয়তা কি, কেন আমাদের এই এককটা ব্যবহার করা হচ্ছে? তাহলে কি তোরা নিজে থেকেও বলতে পারবি কিছুটা লাইন। কি বলছে? এককের প্রয়োজনীয়তাটা কি বলছে? এক নম্বরে কি বলছে? কোনো কিছু সঠিক পরিমাপ জানার জন্য এককের দরকার। প্রথমেই আমি বলেছিলাম এটা কত? 2। 2 বলার পরে কেউ কিছু বুঝতে পারছি না। 2 মিটার, 2 সেন্টিমিটার, 2 কিলোমিটার কিছু বুঝতে পারা গেল না। যেহেতু তারপরে আমি যখনই তার কি বসালাম? না বুঝতে পারা গেল না। যেই আমি বললাম মিটার, এককটা যেই আমি পুট করে দিলাম তখনই কি হয়ে গেল? তারা কনসেপ্ট ক্লিয়ার, বুঝতে পেরে গেল। তাহলে কি হলো? কোনো কিছু সঠিক পরিমাপ জানার জন্য কি করা হবে? না এককের ব্যবহার করা হবে। নেক্সট কি বলছে? বলছে সবার কাছে একইভাবে বোঝানোর জন্য। সবার কাছে একই বোঝানোর জন্য বলছে আমি রয়েছি ইন্ডিয়ায়, কেউ রয়েছে চাইনায়, আমি বললাম এখানে কিলোমিটার, তাহলে সেও সেখানে কি বলবে? না কিলোমিটার। আমি এখানে বললাম মিটার, সেও সেখানে কি বললো? মিটার। তাহলে কি দেখলাম? না সবার কাছে একই জিনিস বোঝানোর জন্য কি করা হবে? এই এককের ব্যবহার করা হবে। ঠিক আছে? আমি বললাম যে এখানে আমাদের যে বোর্ডটা রয়েছে আমি বললাম কি? না 5 মিটার। তাহলে এইখান থেকে যখন বুঝলাম 5 মিটার, তাহলে আমাদের অন্য প্রান্তে যে থাকবে তাকেও সেই 5 মিটার মানে যতটা বুঝবে, আমিও সেই 5 মিটার মানে ততটাই ঠিক বুঝবো। তাহলে সবার কাছে একইভাবে বোঝানোর জন্য একক প্রয়োজন। নাম্বার 3 কি বলছে? বিভিন্ন স্থানে পরিমাপের ফল তুলনা করার জন্য এককের ব্যবহার করা হবে। বিভিন্ন স্থানে
আমি এখানে রয়েছি, এখান থেকে আবার একজন অন্য প্রান্তে রয়েছে, আমি বললাম এটা আমি এখানে এটা বলছি কত না 1 লিটার ক্যাপাসিটি, আর এটা কি বলছে 7.5 ক্যাপাসিটি। কি বলছে তাহলে আমি যখন এই বিভিন্ন স্থানে পরিমাপের ফল তুলনা করার জন্য এই যখন বলছে, তাহলে আমি এক জায়গা থেকে যখন বলবো এই এই আমি একটা টেবিলের কথা যদি বলি, আমি টেবিলটা যদি বলি 5 মিটার, তাহলে তার কাছে যেটা থাকবে সেটা সেটা বেশি হতে পারে 7 মিটার। তাহলে কি করব, আমার এটা কি করতে পারবো না তুলনা করতে পারবো যে এটা আমার বড় কি ছোট, কি ওটা বড় কি ওটা ছোট। তাহলে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত থেকে আমরা কি এই এককের সাহায্যে আমরা কি করতে পারবো, তুলনা করতে পারবো, বড় না ছোট, ক্যাপাসিটি কম না বেশি, তুলনা করতে পারবো। তাহলে কি দেখলাম না বিভিন্ন স্থানে পরিমাপের ফল তুলনা করার জন্য এককের দরকার। লাস্ট পয়েন্ট কি বলছে না কি বিজ্ঞান ও গণনায় নির্ভর পাওয়ার জন্য আমরা আমরা এই যে বিজ্ঞান ও গণনায় নির্ভুল ফল পাওয়ার জন্য একক অপরিহার্য। যখন কোনো কিছু জিনিস আমরা কি আমরা যখন কোনো কিছু রিয়াকশন টিয়াকশন করি, যখন এর আগেই যেহেতু আমাদের ক্লাস 8 এর মধ্যে পড়া হয়েছে, অনেক কিছু রিয়াকশন করেছিলাম আমরা, তখন কি আমরা নির্দিষ্ট পরিমাণে যতটা যেখানে দিতে হবে ততটা দিতে হবে, তার থেকে যদি একটু বেশি হয়ে যায় কিংবা কম হয়ে যায় বিস্ফোরণ ঘটে যেতে পারে। তাহলে কি দেখবো না বিজ্ঞান ও গণনায় নির্ভুল ফল পাওয়ার জন্য এককের ব্যবহার কি অপরিহার্য। তাহলে আমরা এখানে কি দেখলাম, একক কি দেখলাম, তারপর কি দেখেছি না এককের প্রয়োজনীয়তা, কেন একককে আমরা ব্যবহার করব। নেক্সট কি বলছে, কি বলছে মৌলিক একক। কি বলছে আমাদের এখানে মৌলিক একক কি, যে এককগুলো কি কারো সাহায্য নেবে না, সে একাই গঠিত হতে পারে, সেটা কি হবে না মৌলিক একক। তাহলে যে একক গঠিত হওয়ার জন্য কারো সাহায্য লাগবে না, সেটা কি হবে না মৌলিক একক। কি বলছে যে এককগুলি অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয়, কারোর উপর নির্ভরশীল নয়, স্বতন্ত্রভাবে মানে একাই স্বতন্ত্রভাবেই গঠিত হতে পারে, তাদেরকে কি বলবো না মৌলিক একক। তাহলে মৌলিক একক কাকে বলবো, যে এককগুলি অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয়, স্বতন্ত্র নির্ভরশীল, তারা কি হবে না মৌলিক একক। যেমন এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, কি দেখতে পাচ্ছি আমরা দৈর্ঘ্য, দৈর্ঘ্যের কি একক দেখেছি আমরা মিটার, মিটারের চিহ্ন কি এখানে এম। ভর, ভরের কি দেখলাম কিলোগ্রাম। সময়ের কি দেখলাম সেকেন্ড। তাপমাত্রা কি দেখলাম কেলভিন। তড়িৎ প্রবাহ কি দেখলাম অ্যাম্পিয়ার। পদার্থের পরিমাপ কি দেখলাম মোল। আলোর তীব্রতা কি দেখলাম ক্যান্ডেলা। তাহলে আমরা কি দেখলাম না মৌলিক একক, মৌলিক একক কোনটা দেখলাম না যে এককগুলো কি স্বতন্ত্রভাবে নির্ভরশীল মানে কারোর উপর নির্ভরশীল নয়, সে একাই গঠিত হতে পারে, সেটা কি হয়ে গেল আমাদের মৌলিক একক। নেক্সট তাহলে কি হবে লব্ধ একক হবে, যারা কি হবে কি রয়েছে না লব্ধ একক কি হবে একাধিক মৌলিক এককের সঙ্গে গঠিত হয়ে যে গঠিত হবে সেটা কি হবে না না লব্ধ একক। তাহলে কি দেখতে পাচ্ছি এ একা গঠিত হলো না মৌলিক এককে নিয়ে গঠিত হলো। তাহলে আমরা মৌলিক একক দেখলাম যখন স্বনির্ভর একাই গঠিত হয়, লব্ধ একক কি দেখতে পাচ্ছি যে এককগুলি মৌলিক এককের সাহায্যে গঠিত হয়, পুরো একেবারে স্পষ্ট কি বলছে মৌলিক এককের সাহায্যেই গঠিত হবে, তাদেরকে কি বলবো আমরা লব্ধ একক। যেমন প্রথমেই আমরা ভৌত রাশি পড়ার পরে ভৌত রাশি দেখেছিলাম দুটি ভাগ ছিল, একটা হচ্ছে স্কেলার রাশি একটা হচ্ছে ভেক্টর রাশি। ঠিক এখানে আমরা দেখলাম যে একক যখন পড়লাম এককে কি দেখতে পাচ্ছি একটা হচ্ছে মৌলিক একক একটা হচ্ছে না লব্ধ একক। মৌলিক একক দেখলাম কি নিজে নিজে গঠিত হবে, কারোর সাহায্য লাগবে না। আর কি লব্ধ একক কি দেখতে পাচ্ছি না কি দেখতে পাচ্ছি না মৌলিক এককের সাহায্যে কি হবে এটি গঠিত হবে। ঠিক আছে, কেন বললাম এই ডিফারেন্সিয়েশনটা নিজেরাই তৈরি করবি। কি বলছে না এখানে আমরা বেগ দেখলাম, বেগ কি মিটার পার সেকেন্ড, দেখ একাধিক কি বলছে ত্বরণ মিটার পার সেকেন্ড, বল নিউটন, কাজ জুল, চাপ পাস্কাল। ঠিক আছে,
তাহলে আমরা এখানে কি দেখলাম না লব্ধ এককে কি দেখলাম না একাধিক মৌলিক একক নিয়ে গঠিত হয়েছে, সেটা কি হলো না লব্ধ একক। তাহলে মৌলিক একক কি আর লব্ধ একক কি বুঝতে পারলাম কনসেপ্ট। তাহলে নিজেরা আমরা কি তৈরি করব না মৌলিক একক আর লব্ধ এককের মধ্যে পার্থক্যটা আমরা নিজেরাই তৈরি করে নেব। নেক্সট কি বলছে, কয়েকটি স্কেলার ও ভেক্টর রাশির নাম লেখো যাদের একক তিনটি মৌলিক একক দ্বারা গঠিত। আচ্ছা, বলছে কয়েকটা স্কেলার রাশি কিংবা ভেক্টর রাশি, হ্যাঁ স্কেলার রাশিও লিখতে বলছে, ভেক্টর রাশিও লিখতে বলছে। কি বলবো, তারা যেন তিনটি একক দ্বারা মৌলিক একক দ্বারা গঠিত। তাহলে আমরা প্রথমে কি দেখবো না মৌলিক একক দেখবো। এই যে মৌলিক একক দ্বারা গঠিত, তাহলে প্রথমে মৌলিক একক দেখবো, কি দেখবো না মিটার, দৈর্ঘ্য, কিলোগ্রাম, ভর, সময়, সেকেন্ড। তাহলে মৌলিক একক কি দেখলাম না মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, এটা মৌলিক একক গুলো দেখে নিলাম। এবার আমাদের প্রশ্ন বলেছে স্কেলারও দেখাতে হবে আমাদেরকে আর ভেক্টরও দেখাতে হবে। কি না কয়েকটি স্কেলার আর ভেক্টর রাশির নাম লিখতে হবে যার একক তিনটি মৌলিক একক, এই যে এই তিনটি মৌলিক একক দ্বারা গঠিত হবে। কি দেখছি আমরা প্রথমেই এনার্জি মানে শক্তি, শক্তি শক্তি দিয়ে দেখবো আমার এই তিনটি মৌলিক একক বর্তমান রয়েছে। কিরকম রয়েছে না এর একক কি আমরা জানি জুল। যখন এটা ভাঙবো কি দেখতে পাবো না কিলোগ্রাম দেখতে পাবো, মিটার দেখতে পাবো, সেকেন্ড দেখতে পাবো। কি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখতে পেলাম কি মৌলিক একক তিনটাই রয়েছে, এখানে তিনটি রয়েছে। তাহলে এই শক্তিটা কি স্কেলার না ভেক্টর? আমরা এখানে দেখলাম কি শক্তিটা কি স্কেলার। তাহলে আমরা দেখলাম স্কেলার রাশি দেখতে পেয়েছি যেটা কি না তিনটি মৌলিক একক দ্বারা গঠিত। কে না সেটার নাম হচ্ছে শক্তি। তারপর কি বলছে কাজ, কাজের একক জুল। কি দেখলাম না কিলোগ্রাম মিটার স্কোয়ার সেকেন্ড পার সেকেন্ড স্কোয়ার। কি দেখতে পাচ্ছিলাম কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানেও কি তিনটে বর্তমান রয়েছে, একদম বর্তমান রয়েছে তিনটে। কি রয়েছে তাহলে কি হলো এটা কাজটা কি স্কেলার রাশি। তাহলে আমরা পেলাম না মৌলিক রাশি যেটা তিনটি কি আছে এই স্কেলার রাশি পেলাম যেটি না তিনটি মৌলিক একক দ্বারা গঠিত। কি রয়েছে স্কেলার রাশি যেটার নাম, একটা হচ্ছে শক্তি আর একটা হচ্ছে কাজ। ঠিক আছে, এবার কি বলছে না ভেক্টর রাশি। কি বলছে বল, কি বলছে বল, বলের মধ্যে কি রয়েছে বলের একক কি নিউটন। ঠিক আছে, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার তিনজনের বর্তমান রয়েছে, একদম তিনজনের বর্তমান রয়েছে। আর কি হয়েছে না এই যে বেগ সরি যে বল আমি বললাম এই বলটা কি না বলটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে আমরা পেয়ে গেলাম ভেক্টর রাশি একটা পেয়ে গেলাম যে না তিনটি মৌলিক একক দ্বারা গঠিত। তারপর কি বলছে ভরবেগ। কি দেখলাম কিলোগ্রাম মিটার স্কোয়ার মিটার সেকেন্ড পার সেকেন্ড। তাহলে এখানে আমরা কি দেখলাম না তিনটি মৌলিক একক দ্বারা গঠিত রয়েছে না ভেক্টর রাশি কি না ভরবেগ। তাহলে আমরা দেখব স্কেলার আর ভেক্টর রাশি কয়েকটা যার কি থাকবে না তিনটি মৌলিক একক দ্বারা গঠিত। কি স্কেলার রাশিতে আমরা কি দেখব না দেখব শক্তি কাজ। তারপরে কি দেখব ভেক্টর রাশিতে কি দেখব আমরা না বেগ ভরবেগ। ঠিক আছে, এইভাবে ঠিক আমি লিখে বুঝিয়ে দেবো খাতার মধ্যে। তাহলে আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। নেক্সট কি বলছে না নিচের রাশিগুলির মধ্যে কোনটির একক মৌলিক আর কোনটির একক লব্ধ। কোনটির একক কি বলছে বলছে না না কোনটিকে একক বলছে যে মৌলিক আর কোনটির একক বলছে না লব্ধ একক জিজ্ঞাসা করছে। এই জন্য আমি বললাম আগেই যখন পড়লাম আমি এককটা তখন আমি মৌলিক একক সম্পর্কে নিজেই বললাম যে কি মৌলিক একক আর লব্ধ এককের মধ্যে ডিফারেন্সিয়েশনটা আমরা ক্রিয়েট করব। এই জন্যই বললাম। তাহলে এখানে আমাদেরকে কতগুলো রাশি দিয়েছে, যেমন এখানে কি দিয়েছে না সরণ, বেগ, ক্ষেত্রফল, উচ্চতা, ঘনত্ব, তরঙ্গ দৈর্ঘ্য, ভর, ওজন, সরণ। তাহলে ঠিক আমরা কি করবো এইগুলোকে একটা একটা করে আলাদা আলাদা ভেঙে নেবো। ভেঙে নেওয়ার পরে কি দেখবো যখন দেখবো যে একাই গঠিত হচ্ছে সে কি হবে না মৌলিক একক। যখন দেখবো আমরা কি না কয়েকটি মৌলিক এককে নিয়ে গঠিত হচ্ছে তখন কি হবে সেটা অবশ্যই লব্ধ একক। ঠিক আছে, আচ্ছা এখানে কমপ্লিট করা আছে। কি দেখলাম সরণ, সরণ কি হয়েছে শুধু মিটার, কি হয়েছে নিজেই গঠিত হয়েছে। তাহলে কি হয়ে গেল এটা মৌলিক একক। উচ্চতা
মিটার নিজে নিজেই গঠিত হয়েছে, কারো সাহায্য লাগে না, কি হলো তাহলে মৌলিক একক। তরঙ্গ দৈর্ঘ্য কি মিটার নিজে নিজেই গঠিত হয়েছে। ভর কিলোগ্রাম কারো সাহায্য লেগেছে না, নিজে নিজেই গঠিত হচ্ছে। তাহলে কি দেখলাম আমরা না সরণ, উচ্চতা, তরঙ্গ দৈর্ঘ্য, ভর এগুলো কি হলো না নিজে নিজেই স্বনির্ভর ভাবে গঠিত হয়েছে। তাই এগুলো কি হলো না এগুলো হলো আমাদের মৌলিক একক। কি বলছে এবার না বেগ, ক্ষেত্রফল, ঘনত্ব, ওজন, ত্বরণ। তাহলে এই বেগ, বেগ কি দেখতে পাচ্ছি মিটার পার সেকেন্ড, একাধিক মৌলিক একক সঙ্গে গঠিত হয়েছে, তাহলে কি হয়ে গেল লব্ধ একক। কি দেখতে পাচ্ছি ক্ষেত্রফল মিটার স্কোয়ার, একাধিক মৌলিক একক সঙ্গে গঠিত হয়েছে। ঠিক এইভাবে দেখলাম কি না এগুলো সবগুলোই কি হয়েছে না একাধিক মৌলিক একক নিয়ে গঠিত হয়েছে। তাহলে এগুলো কি হয়ে গেল আমাদের না এগুলো অবশ্যই লব্ধ একক। তাহলে চিন্তা আমাদের সুবিধা হলো। তাহলে কি দেখলাম না মৌলিক একক আর লব্ধ একককে বেছে নিলাম আমরা। নেক্সট কি বলছে সিজিএস অথবা এসআই পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয় কেন? আবার এটা কোশ্চেনটা এরকম আসে না ম্যাট্রিক পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয় কেন? এর আগে আমরা একটু দেখি কি জানি আমরা আমরা যখন দেখলাম 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 মিলিমিটার অ্যান্ড 1 কেজি মানে কি হচ্ছে না 1000 গ্রাম। আমরা যখন এই গুণগুলো যখন করব যে এক জায়গা থেকে সাপোজ 1 2 3.3 সেন্টিমিটার টু মিলিমিটার, যখন আমরা এই সেন্টিমিটার থেকে মিলিমিটারে যাব তখন কি করব আমরা আমরা আগে দেখেছিলাম না কি বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাই কি করব না 1 ঘর দশমিক আগে নিয়ে চলে যাব, আবার কি ডান দিক থেকে যখন আমরা বাম দিকে আসে কি করব 1 ঘর দশমিক আমরা আগে নিয়ে চলে আসবো। ঠিক সেরকম কি হবে এখানটা করে 1 2 3.3.0, তাহলে কি দশমিক কি করলাম খালি আমি দশমিক খালি 1 ঘর বাড়িয়ে দিলাম। এইখানে আমরা ঠিক এই জিনিসটা দেখবো ম্যাট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য বা ভরের যে কোনো একক তার পূর্ববর্তী ক্ষুদ্রতম মানে ছোটটা হবে ক্ষুদ্রতম এককের 10 গুণ হবে, আর বড়টা হলে কি হবে না ভাগ হয়ে যাবে 1/10 হয়ে যাবে। তাহলে কি দেখবো না তার পূর্ববর্তী বৃহত্তম মানে বড়টা একক গুলো কি হবে না 1/10 গুণ হয়ে যাবে। তাহলে কি দেখবো না বাম দিক থেকে যখন আমরা ডান দিকে যাব কি হবে 10 দিয়ে গুণ হয়ে যাবে, আর ডান দিক থেকে যখন আমরা বাম দিকে আসবো তখন কি হবে বাম দিক থেকে ডান দিকে আসবো তখন কি হবে না এটা ভাগ হয়ে যাবে। যখন ছোট থাকবে সেটা হবে গুণ, আর যখন যেটা বড় থাকবে সেটা হয়ে যাবে ভাগ মানে 1/10। কি দেখতে পেলাম ম্যাট্রিক পদ্ধতি, ম্যাট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য বা ভরের যে কোনো একক তার পরবর্তী ক্ষুদ্রতম এককের 10 গুণ বা তার পূর্ববর্তী বৃহত্তর এককের 1/10 গুণ। সুতরাং এই পদ্ধতিতে একক রাশিগুলির এক একক থেকে অন্য একক এক্ষুনি আমি যে বললাম এই সেন্টিমিটার থেকে যে আমি গেলাম মিলিমিটার, তাহলে এক একক থেকে কি হলো অন্য একক, এক একক থেকে অন্য এককে যেতে কোনো গুণ বা ভাগ করার প্রয়োজন হয় না। একটা একক থেকে অন্য এককে যাওয়ার সময় কোনো গুণ বা ভাগের প্রয়োজন হবে না, কেবল কি হয়ে যাবে কেবল দশমিক বিন্দুকে ডান বা বাম দিকে এক বা একাধিক ঘর সরাতে হয়। কি দেখলাম গুণ বা ভাগ কিছু করতে হলো না, খালি দশমিক বিন্দুটাকে কি হবে এক বা একাধিক ঘরে খালি সরিয়ে নিলেই হয়ে গেল কমপ্লিট। এই জন্য এই কারণের জন্য এসআই বা সিজিএস পদ্ধতিকে কি না দশমিক পদ্ধতি বলা হয়। তাহলে দশমিক পদ্ধতি কেন বলা হয় বুঝতে পেরে গেলাম কেন যা আমরা একটা একটা একক থেকে আর একটা একক মানে এক একক থেকে অন্য এককে যাওয়ার সময় কি করব আমরা কোনো গুণ ভাগ করবো না, কেবলমাত্র দশমিকটা কি আদান প্রদান করে দেবো, তাহলে কি হয়ে যাবে আমাদের কমপ্লিট। তাহলে এই জন্যই এই এসআই বা সিজিএস পদ্ধতিকে অনেক সময় দশমিক পদ্ধতি বলা হয়। যেমন দেখবো এই এখানে দেখ 73.42 সেন্টিমিটার, এটা কি আছে সেন্টিমিটার আছে কি আছে এখানটায় সেন্টিমিটার আছে,
তাহলে এই সেন্টিমিটার থেকে আমরা মিলিমিটারে আসবো, তাহলে কি করব, গুণ ভাগ করব না, আমরা কি করব, আমরা আমরা তো জানি যে 1 সেন্টিমিটার ইকুয়াল 10 মিলিমিটার, তাহলে 1 এখানে হচ্ছে 10, তাহলে কি হবে, এক ঘর কি হবে, দশমিক আগে আসবে, কেন, আমরা কোন দিক থেকে আসছি, আমরা বাম দিক থেকে ডান দিকে আসছি, তাহলে কি দেখবো না 73.42 সেন্টিমিটার ইকুয়াল 734.2 মিলিমিটার, মানে এক ঘর দশমিক কি হয়েছে, আগে এসছে। তাহলে বুঝতে পারলাম এখানে কি কোনো ভাগ গুণ করতে হলো না, করতে হলো না। এই জন্যই তাহলে আমরা মনে রাখবো কি না, একটি এই যে এক একক থেকে একাধিক এককে যাওয়ার সময় আমরা কি করব না, কোনো গুণ ভাগের প্রয়োজন হবে না, কেবলমাত্র দশমিকের আদান প্রদান দ্বারা। সেই জন্যই এই এসআই বা সিজিএস পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয়। নেক্সট আর একটা উদাহরণ দিচ্ছে, দেখ বলছে কি না গ্রাম, আমরা কি জানি 1 কেজি ইকুয়াল 1000 গ্রাম, তাহলে কি হবে, এখানে গ্রাম আছে, তাহলে মানে এখানে 1000, আর এখানে কি আছে কিলোগ্রাম, তাহলে এখানে কি হবে না, এইখানটা করে আমি 1/1000 করলাম, এখানটায় 1000, এখানে কিলোগ্রামটা আছে, তাহলে কি হলো, তাহলে এটা কি হবে, আমার এক ঘর আগিয়ে যাবে, তাহলে কি হলো না 653 গ্রাম, তাহলে এক ঘর আগে যদি যাই আমরা এখান থেকে দশমিকটা, তখন কি হয়ে যাবে, এখানে 0.0, তাহলে 0.653 কিলোগ্রাম। তাহলে বুঝতে পারলাম আমরা কিভাবে এটা কিভাবে চেঞ্জটা হলো। এই আমাদেরকে বলেছিল পরবর্তী বা পূর্ববর্তীতে যখন যাব কি দেখবো, এই বৃহত্তর যখন থাকবে, এই ক্ষুদ্রতর যখন থাকবে তখন কি হবে 10 গুণ, আর যখন বৃহত্তর যখন হবে মানে ভাগ, মানে 1/10। তাহলে দেখলাম এসআই বা সিজিএস পদ্ধতিকে আমরা কি না দশমিক পদ্ধতি বলবো, কেন না একটা একক থেকে অন্য এককে যাওয়ার সময় কোনো গুণ ভাগের প্রয়োজন হবে না, কেবলমাত্র দশমিকের স্থানান্তরিত করলেই কমপ্লিট হয়ে যায়। তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। নেক্সট কি বলছে, দৈর্ঘ্য, ভর ও সময়ের একককে মৌলিক একক বলা হয় কেন। একদম সহজ প্রশ্ন, আমরা মৌলিক একক পড়ে ফেলেছিলাম, দেখলাম যে একাই গঠিত হলো স্বনির্ভর, তাহলে এখানে আমাকে বলছে না দৈর্ঘ্য একবার বলছে, একবার কি বলছে দৈর্ঘ্য, কি বলছে, আর কি বলছে ভর, কি বলছে সময়। কি দেখেছি আমরা, মিটার, কি দেখেছি আমরা কিলোগ্রাম, কি দেখেছি আমরা টাইম, আওয়ার্স, সেকেন্ড, ঠিক আছে। তাহলে এই দৈর্ঘ্য, ভর ও সময়ের একক মৌলিক একক বলা হয় কেন, কেন আমরা দেখেছি এই যখন আমরা এই মিটারটা যখন গঠিত হলো এককটা, এ কি একাধিক মৌলকে নিয়ে গঠিত হয়েছে, এটা একাই গঠিত হচ্ছে, তাহলে কি হলো এটা মৌলিক একক। এই যখন আমি ভর দেখলাম যে কিলোগ্রাম, গ্রাম, যখন আমরা দেখলাম কিলোগ্রাম কিংবা গ্রাম, যখন আমরা দেখলাম তখন কি দেখতে পাচ্ছি, এ কি কারো অন্য সাহায্যে মানে একাধিক মৌলকে নিয়ে গঠিত হয়েছে, এটা একাই গঠিত হয়েছে, তাহলে কি হলো এরা মৌলিক একক। সময় আমরা কি দেখলাম আওয়ার্স, মিনিট, সেকেন্ড, এইগুলো এগুলো কি এককগুলো কি এরা একাই গঠিত হয়েছে, তাহলে কি হলো এগুলো না মৌলিক একক। তাহলে কি বলছে আমাদেরকে না দৈর্ঘ্য, ভর ও সময়ের একককে মৌলিক একক বলার কারণ হচ্ছে দৈর্ঘ্য, ভর ও সময় কি একক পরস্পরের উপর নির্ভরশীল নয়। এই ভৌত রাশি তিনটির একককে বিশ্লেষণ করলে কোন রকম সরলাকার প্রকাশ করা যায় না। যদি এটা আমি ভাঙি অন্য কিছু পাবো, আমি মিটারকে মিটারই তো থেকে যাবে, কোনো কিছু পাওয়া যাবে, পাওয়া যাবে না তো। তাহলে এই ভৌত রাশি তিনটিকে আমরা কি বলবো, মৌলিক একক। তাহলে এই ভৌত রাশি তিনটির এককের সাহায্যে অন্য ভৌত রাশির একক পাওয়া যায়। বুঝতে পেরেছি, তার মানে এই এই মৌলিক এককগুলো একাধিক মৌলিক এককগুলো গঠিত হয়ে অন্য একক পাবো, সেইটা আমরা চলে যাবো, আমরা লব্ধ এককে চলে যাবো। তাহলে দৈর্ঘ্য, ভর আর সময় এরকম অনেক রকম একক দিয়ে যদি যখন বলবে কি না এগুলি মৌলিক একক বলা হয় কেন, আমরা কি বলে দেবো না এই মৌলিক এককগুলো কি দেখতে পাচ্ছি আমরা, এরা শুধুমাত্র একাই গঠিত হয়, একাধিক মৌল নিয়ে গঠিত হয় না, ঠিক আছে। আর কি আরেকটা কি পয়েন্ট বলবো না, এরা একক পরস্পরের উপর নির্ভরশীল নয়। বুঝতে পেরেছি, তাহলে এইভাবে বলে দেব। আর লাস্ট কি দেখিয়ে দেবো আমরা না ভৌত রাশির এই যে তিনটির এককের সাহায্যে অন্য কোনো ভৌত রাশির একক পাওয়া যাবে না, মানে এই যে মিটার, এই যে কিলোগ্রাম, গ্রাম, এই যে মিনিট, সেকেন্ডস, আওয়ার, এইগুলো থেকে আমরা কি করব না অন্য একক আমরা পাবো না। যখনই আমরা এই
এই মৌলিক এককগুলো নিয়ে যখনই আমরা কি পাবো, একটা অন্য একক পেয়ে যাবো, তখন কি হয়ে যাবে, সেটা লব্ধ একক পরিণত হবে, মানে একাধিক মৌলিক একক যুক্ত হয়ে কি হয়ে যাবে, লব্ধ একক হয়ে যাবে। বুঝতে পেরেছি? নেক্সট কি বলছে না, এককের বিভিন্ন পদ্ধতি। তাহলে আমরা এতক্ষণ বলছিলাম একক একক, আমি ফার্স্টেই বলেছিলাম কি না, সিজিএস দেখেছিলাম আমরা, আমরা এফপিএস, এমকেএস, এসআই মানে ইন্টারন্যাশনাল দেখেছিলাম। তাহলে এককের যে বিভিন্ন পদ্ধতি কি হয়েছে না, বিভিন্ন সময়ে বিজ্ঞানীরা পরিমাপের জন্য বিভিন্ন একক পদ্ধতি ব্যবহার করেছে। তার মধ্যে প্রধান এককগুলি হলো, পদ্ধতি হলো সিজিএস, এফপিএস, এমকেএস, এসআই। কি হলো সিজিএস মানে কি হলো না, সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। এফ ফর ফুট, পি ফর পাউন্ড, এস ফর সেকেন্ড। এম ফর মিটার, কে ফর কিলোগ্রাম, এস ফর সেকেন্ড। আর এসআইটা কি, ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক ইউনিট এসআইটা। তাহলে কি দেখতে পাচ্ছি, এককের আমরা বিভিন্ন কয়েকটি রূপ দেখেছি। তার মধ্যে না বিজ্ঞানীরা এই একক নিয়ে বিজ্ঞানীরা কি পরিমাপের জন্য বিভিন্ন একক ব্যবহার করে। তার মধ্যে প্রধান এককগুলো কি দিলাম, সিজিএস আর এফপিএস, এমকেএস, এসআই। ঠিক আছে, কি বলছে এখানে, কি দেখতে পাচ্ছি না, দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি সেন্টিমিটার, ভরের একক কি গ্রাম, সেকেন্ডের একক কি, সময়ের একক কি না সেকেন্ড। এই দৈর্ঘ্যের একক আমরা দেখলাম। এবার কি দেখতে পাচ্ছি, এটা আমাদের না সিজিএস পদ্ধতিতে। তাহলে সিজিএস পদ্ধতিতে আমাদের দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার, আর কি হচ্ছে ভরের একক হচ্ছে গ্রাম, আর সময়ের একক কি হচ্ছে না সেকেন্ড। এই জন্যই আমি বললাম যে কি সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, কি বললাম না ফুট। এখানে এই এফপিএস পদ্ধতিতে আমাদের এই যখন একক আসছে এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা যখন আসবে এফপিএস পদ্ধতি যখন আসবে, তখন কি হয়ে যাবে না ফুট, কি হয়ে যাবে পাউন্ড, কি হয়ে যাবে না সেকেন্ড। এই যে বললাম ফুট, পাউন্ড, সেকেন্ড। ঠিক আছে, এমকেএস পদ্ধতি যখন আসবে কি বলবো, আমাদের এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি হয়ে যাবে একক না, এম ফর মিটার হয়ে গেল, তারপরে কি হবে কে ফর কিলোগ্রাম হয়ে গেল, এস ফর না সেকেন্ড হয়ে গেল। তাহলে কি দেখতে পাচ্ছি না, বিজ্ঞানীরা পরিমাপ করার জন্য বিভিন্ন রকম একক ব্যবহার করে। তার মধ্যে প্রধান এককগুলি হচ্ছে কি না সিজিএস, এফপিএস, এমকেএস আর এসআই। ঠিক আছে, দৈর্ঘ্যের একক দিয়ে আমরা এইগুলো বুঝলাম। কি বলছে এসআই একক, এটাই বর্তমানে কি হচ্ছে, এই এসআই একক অর্থাৎ ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক পদ্ধতির যে এককটা রয়েছে, এটি বর্তমানে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত একক পদ্ধতিতে, এই এসআই পদ্ধতিতে। আমরা এখানে কি দেখলাম, দৈর্ঘ্য দিয়ে দেখছি, তাহলে এসআই কি দেখবো আমরা, মিটার কি দেখবো, কিলোগ্রাম কি দেখবো না সেকেন্ড। তাহলে বিভিন্ন রকম একক যখন দেখলাম সিজিএস, এফপিএস, এমকেএস, এসআই, তাহলে দৈর্ঘ্য দিয়ে আমরা পুরো জিনিসটাকে বুঝে নিলাম। নেক্সট কি হচ্ছে, কি বলছে না একক বিহীন ভৌত রাশি। প্রথমেই এইখানেই আমরা যখন দেখলাম, প্রথমেই দেখলাম কি না ভৌত রাশি যখন দেখলাম, কি দেখলাম যে প্রকৃতিতে জিনিস রয়েছে, নানান রকম জিনিস রয়েছে, কিছু জিনিসকে আমরা পরিমাপ করতে পারলাম, সেখানে দেখলাম আমরা ভৌত রাশি। তখনই আমরা দেখেছিলাম এর দুটি টাইপ ছিল না, স্কেলার আর এই ভেক্টর। তখন যখন স্কেলার আর একটা ভেক্টর ছিল, তারপরে আমরা কি এই দেখবো কি না একক বিহীন, কি দেখবো আমরা, কি দেখবো এবারে না এই একক বিহীন। এতক্ষণ দেখছিলাম যে একক লাগছে, এবার কি দেখবো না একক লাগবে না। কি বলছে, যে সকল ভৌত রাশির কোনো একক নেই বা যাদের মান প্রকাশ করতে এককের প্রয়োজন হয় না। তাহলে যাদের কি হচ্ছে, যে সমস্ত ভৌত রাশির কোনো একক নেই বা যাদের মান প্রকাশ করার জন্য কোনো এককের প্রয়োজন হয় না, তাদেরকে কি বলবো আমরা, এককবিহীন ভৌত রাশি। ঠিক আছে, আচ্ছা এই কেন এককটা থাকে না, জিজ্ঞাসা করছে কেন একক থাকে না, কেন এককটা থাকে না, এককটা কেটে যায় বলে থাকে না। কিরকম বলছে, এই কারণ কারণ হচ্ছে এই এগুলি সাধারণত দুটি একক, দুটি একই ধরনের রাশির ভাগফল। তাহলে দুটি যদি একই ধরনের রাশির যদি ভাগফল হয়, দেখ আমি বললাম মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, তাহলে কি হয়ে যাবে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড কেটে গেল তো, তাহলে কি হয়ে গেল এক হয়ে গেল তো।
তাহলে এখানে একক থাকলো না। তাই কি দেখতে পাচ্ছি না একই ধরনের রাশির ভাগফল, ফলে একক কেটে যায়। তাই কি দেখলাম আমরা এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্কের কি বলছে না বাতাসে আলোর বেগ, আর কি দেখলাম এই বাতাসে আলোর বেগ, এই এই কি না মাধ্যমে আলোর বেগ, দুজনকে যখন আমরা লিখবো এখানে লেখা আছে কি দেখলাম না মিটার পার সেকেন্ড ডিভাইডেড মিটার পার সেকেন্ড। তাহলে কি হবে মিটার পার সেকেন্ড কেটে গেল, তখন কি দেখতে পাবো আমরা না এক কি হয়ে যাবে এককটা কেটে যায়। তাহলে কি বলছে একক বিহীন না ভৌত রাশি। তাহলে একক বিহীন ভৌত রাশিটা কিরকম হলো তাহলে না যে সকল ভৌত রাশির কোনো একক নেই বা যার মান প্রকাশ করার জন্য কোনো এককের প্রয়োজন হয় না তাদেরকে কি বলবো আমরা একক বিহীন ভৌত রাশি। প্রতিসরাঙ্ক কি কিরকম দেখলাম আমরা বাতাসে আলোর বেগ মিটার পার সেকেন্ড, মাধ্যমে আলোর বেগ মিটার পার সেকেন্ড, যখন আমরা ডিভাইড করলাম কি হলো না মিটার পার সেকেন্ড কেটে যাচ্ছে। তাহলে কি দেখতে পাচ্ছি এখানে একক নাই, তাহলে একক বিহীন রাশি। তাহলে যদি বলে একক বিহীন রাশির উদাহরণ দাও, তখন আমরা কি বলবো না প্রতিসরাঙ্ক, পারমাণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব এই এখানে রয়েছে। পারমাণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, আণবিক গুরুত্ব, বিকৃতি, ঠিক আছে, এগুলো কি হলো না এদের কোনো একক নেই, এগুলো কি হলো একক বিহীন রাশি। এইটা ভালো করে মনে রাখবি, কেন অনেক সময় দেখেছি আমরা এই একক বিহীন ভৌত রাশির কি হয় উদাহরণ চেয়ে থাকে। তাহলে আমাদের আজকের ক্লাস কমপ্লিট হয়ে গেল। তাহলে তোরা এই যেহেতু আমি বললাম যে এই অধ্যায় থেকে আমাদের কত মার্কস আসবে, আমাদের 12 মার্কস আসবে, মানে 12 নাম্বার আসবে। এই ফার্স্ট সাবমেটিক এক্সাম 40 নম্বরের মধ্যে এখান থেকে আমাদের আসবে 12 নম্বর। তাহলে এই অধ্যায়টাকে আমাদেরকে আরো গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে। তাহলে এই অধ্যায়ের নেক্সট পার্ট আমি নিয়ে আসবো। আর এই এই অধ্যায় সংক্রান্ত যদি তোদের কোনো ডাউট বা কোয়েরি থাকে তাহলে তোরা আমাদের কমেন্ট করে জানাবি। আর নেক্সট ভিডিও আমি তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। নেক্সট, থ্যাংক ইউ।